দর্শক আমন্ত্রণ যমুনা আইডেসকে শুরুতেই জানিয়ে দেব গাজায় পরিবারের 10 সদস্য সহ নিহত হলেন আরও এক ফিলিস্তিনি সাংবাদিক। আগ্রাসন বন্ধ করলেও উপত্যকায় সেনা রাখার ঘোষণা তেল আবিবের। ফ্রান্সের একের পর এক কারাগারে সিরিজ হামলা, বন্দি নির্যাতন নিয়ে রহস্যজনক টেলিগ্রাম বার্তা, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ম্যাক্রনের। ভিনগ্রহে এলিয়েনের অস্তিত্বের ইঙ্গিত বিজ্ঞানীদের। একটি এক্সোপ্ল্যানেটে দুটি গ্যাসের সন্ধান, যা কেবল পৃথিবীতে জৈবিক ক্রিয়াতে উৎপাদন সম্ভব। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। যাচ্ছি পুরো খবরে। গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন আরও এক সাংবাদিক। ফাতিমা হাসুনেস সহ মৃত্যু হয়েছে একই পরিবারের 10 সদস্যের। বুধবার গাজা সিটিতে বিমান হামলায় মৃত্যু হয় তাদের। এই নিয়ে চলমান ইসরায়েলি তাণ্ডবে উপত্যকায় 230 জনের বেশি ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছে। এদিকে গেল 24 ঘন্টায় আইডিএফ এর আগ্রাসনে প্রাণ গেছে আরও 35 ফিলিস্তিনির, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। উপত্যকায় বাড়িঘর বলতে তেমন কিছু অবশিষ্ট নেই, তাই শরণার্থীদের তাঁবু লক্ষ্য করেই চলছে হামলা। বৃহস্পতিবারও ভোরের আলো ফোটার আগে খান ইউনিস, দেইর আল বালা, জাবালিয়া সহ বেশ কিছু স্থানে বিমান হামলা চালায় তেল আবিব, যাতে নিহত হয়েছে আরও 18 জন। গাজায় 1.5 বছর ধরে চলা ইসরায়েলি হত্যাযজ্ঞে এ যাবৎ মৃত্যুর মুখ দেখেছে 51,000 ফিলিস্তিনি। যুদ্ধ থামলেও গাজায় মোতায়েন থাকবে ইসরায়েলি সেনা, এমন মন্তব্য করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। বুধবার এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি। গাজায় তেল আবিবের তৈরি তথাকথিত নিরাপত্তা জোনে বহাল থাকবে আইডিএফ সেনারা, যা কাজ করবে বাফার জোনের মতো। দাবি, ইসরায়েলিদের সুরক্ষার জন্যই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের পর থেকে গাজার 30% নিয়ন্ত্রণ নিয়ে বেশ কয়েকটি নিরাপত্তা জোন তৈরি করেছে ইসরায়েল। এদিকে লেবানন ও সিরিয়াতেও আইডিএফ এর উপস্থিতি বজায় রাখার কথা জানান ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। হামাসের প্রতি কৃতজ্ঞতা জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রশংসা করলেন ফিলিস্তিনি সংগঠনটির নেতৃত্বের। বুধবার ক্রেমলিনে হামাসের কাছে জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া 3 রুশ নাগরিকের সাথে সাক্ষাৎ করেন পুতিন। সেখানেই এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট। জানান, ফিলিস্তিনের জনগণ আর কর্তৃপক্ষের সাথে মস্কোর দীর্ঘদিনের সুসম্পর্কের কথা। তবে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি তিনি। 2023 সালে ইসরায়েলে হামাসের নজিরবিহীন অভিযানের সময় সীমান্তবর্তী এলাকা থেকে বন্দী হন রুশ নাগরিক আলেকজান্ডার ক্রভানোভ, তার মা এলেনা ক্রভানোভ ও বাগদত্তা সাপির কোহেন। 2023 নভেম্বরে প্রথম দফা যুদ্ধবিরতির জেরে মুক্ত হন এলেনা ও সাপির। চলতি বছর ফেব্রুয়ারিতে ছাড়া পান আলেকজান্ডার। এই মুহূর্তে রাজনৈতিক কোনো ব্যাখ্যায় যেতে চাই না। যা হয়েছে তা খুবই দুর্ভাগ্যজনক। তবে আপনারা যে আজ মুক্ত, তার পেছনে রয়েছে ফিলিস্তিনি জনগণ, প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের সাথে রাশিয়ার দীর্ঘদিনের স্থিতিশীল সম্পর্ক। এবং আমি মনে করি হামাসের রাজনৈতিক নেতৃত্বের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানো উচিত, কারণ তারা আমাদের সাথে যোগাযোগ রেখেছে এবং মানবিকতা দেখিয়েছে। ইসরায়েল বিদ্বেষী মন্তব্য করায় মুসলিম নারীদের একটি দাতব্য সংস্থায় অনুদান বন্ধ করল প্রিন্স হ্যারির দ্য আর্কওয়েল ফাউন্ডেশন। উইসকনসিন ভিত্তিক সেই দাতব্য সংস্থার নাম মিলওয়াকি মুসলিমস ওমেন কোয়ালিশন, যার নেতৃত্ব দিচ্ছেন ফিলিস্তিন মার্কিন নাগরিক জানান নাজিব। সামাজিক মাধ্যমে বিভিন্ন সময়ে তিনি ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছেন। ইসরায়েলকে বর্ণবাদী জাতি আখ্যা দিয়ে দাবি জানিয়েছেন গাজায় গণহত্যা বন্ধ করে পুরোপুরি যুদ্ধবিরতি কার্যকরের। জানান, নাজিবের এমন ইসরায়েল বিদ্বেষী মনোভাব আর্কওয়েল ফাউন্ডেশনের ভাবমূর্তিকে নষ্ট করে বলেই মিলওয়াকি মুসলিমস ওমেন কোয়ালিশনকে আর সহায়তা প্রদান করা হবে না বলে জানানো হয়। ফাউন্ডেশনের ট্যাক্স রিটার্ন অনুযায়ী 2023 সালে দাতব্য সংস্থাটিকে $27,960 অনুদান দিয়েছিলেন ডিউক ও ডাচেস অব সাসেক্স। মহাকাশ অভিযান নিয়ে রাশিয়া ও চীনের বিশাল পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চাঁদ ও মঙ্গলে অভিযান চালানোর লক্ষ্যে মস্কো গভীর মহাকাশ অনুসন্ধান চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
মহাকাশ অভিযান নিয়ে চীনের সাথে আমাদের রয়েছে সুবিশাল ও উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা। ভারত, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল সহ ব্রিক্সভুক্ত দেশগুলোর সঙ্গেও আমাদের সহযোগিতামূলক কার্যক্রম চলমান, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। ইউক্রেনের দোনেৎস্কের আরও একটি গ্রাম দখলে নিয়েছে রাশিয়া। বুধবার নিয়মিত বিবৃতিতে এমন দাবি করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মস্কো জানিয়েছে পূর্বাঞ্চলীয় রাজ্যটির কালিনোভো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে তারা। এছাড়া ইউক্রেনের বিমান ঘাঁটি, গোলাবারুদ ও সাজোয়া যান মেরামত কারখানা টার্গেট করে চালিয়েছে বিমান হামলা। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় দক্ষিণ পূর্বাঞ্চলীয় নিপ্রো শহরে রুশ বাহিনীর ড্রোন হামলায় 2 নারী ও 1 শিশু সহ নিহত হয়েছে 3 জন, আহত অন্তত 30 জন। আহতদের মধ্যে 5 শিশু রয়েছে, যাদের একজনের বয়স 9 মাস। পৌর কার্যালয়ের খুব কাছাকাছি এই হামলা। 24 ঘন্টায় ইউক্রেনের ছোড়া 223টি ড্রোন ভূপাতিতের দাবিও করে। একই দিন ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে 111টি স্থানে ভয়াবহ যুদ্ধের কথা। বিভিন্ন স্থানে রুশ সেনারা পিছু হটেছে বলেও দাবি করে। ফ্রান্সের কারাগারে সিরিজ হামলার ঘটনায় চলছে তোলপাড়। তদন্তের সূত্র হিসেবে ব্যবহৃত একটি টেলিগ্রাম গ্রুপের বার্তা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে কারাবন্দীদের উপর নির্যাতনের নানা তথ্য শেয়ার করা হয়, যার প্রতিবাদে সহিংসতার ডাকও দেওয়া হয়। যদিও ফরাসি সরকারের দাবি তাদের কঠোর মাদক বিরোধী অভিযানের প্রতিক্রিয়ায় এই হামলা। হামলাকারীদের শনাক্ত করে কঠোর সাজার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। কঠোর নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে একযোগে ফ্রান্সের একের পর এক কারাগারে হামলা, স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে অজ্ঞাতদের অভিযান। ভেতরে প্রবেশ করতে না পারলেও পার্কিংয়ের বহু গাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। কেউ হতাহত না হলেও এ ঘটনায় তোলপাড় চলছে ফ্রান্স জুড়ে। এখনও আটক হয়নি কেউ। তদন্তের স্বার্থে চিহ্নিত করা হয়েছে একটি টেলিগ্রাম গ্রুপকে। ঘটনার 3 দিন আগে খোলা হয় ফ্রেঞ্চ প্রিজনার রাইটস নামের আলোচিত গ্রুপটি। বর্তমানে যেখানে রয়েছে 1000-এর বেশি সদস্য। টেলিগ্রাম গ্রুপে ফ্রান্সের কারাগারে কয়েদিদের ওপর নিপীড়নের বিভিন্ন খবর শেয়ার করা হয়। বলা হয়, টিভি দেখা বা ব্যায়াম করার সুযোগ নেই জেলে। ফোন কলের জন্যও গুনতে হয় অস্বাভাবিক চার্জ। এছাড়া ধর্ষণ সহ নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন চালায় কর্মীরা। দাবি করা হয়, কারাগারে কয়েদিদের আত্মহত্যার ঘটনাও হয়েছে অনেক। কারাবন্দীদের মানবাধিকার রক্ষার দাবি তুলে সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলা হয় গ্রুপটিতে। ফ্রান্সের বিচার বিষয়ক মন্ত্রী জেরাল্ড দারমানিনের প্রতি ক্ষোভ ঝাড়েন অনেকে। মূলত দেশটিতে মাদক পাচার বন্ধে জেরাল্ডের নেতৃত্বে শুরু হয়েছে বড় ধরনের অভিযান। দেশে কঠোর নিরাপত্তা বেষ্টিত 3000 কারাগার তৈরি এবং সেগুলোয় শীর্ষ মাদক কারবারিদের পাঠানোর পরিকল্পনা করছেন তিনি। দায়ীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। অপরাধীদের কঠোর সাজার হুঁশিয়ারিও দিয়েছেন। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। তবে কি সত্যিই আছে এলিয়েন? ভিন গ্রহে বিস্ময়কর প্রাণীদের অস্তিত্ব আছে, এমন জোরালো ইঙ্গিত দিয়েছেন বিজ্ঞানীরা। জানিয়েছেন পৃথিবী থেকে 124 আলোকবর্ষ দূরের একটি এক্সোপ্ল্যানেট অর্থাৎ বহিঃগ্রহের সন্ধান মিলেছে এমন কিছু উপাদানে, যাতে প্রাণের অস্তিত্ব থাকার ইঙ্গিত পাওয়া যায়। সেখানে পাওয়া 2টি গ্যাসের উপস্থিতি কেবল পৃথিবীতেই পাওয়া সম্ভব। বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর বিভিন্ন সিনেমা ও বইয়ের অন্যতম আকর্ষণ এলিয়েন। ভিনগ্রহের এই প্রাণীগুলো আসলেই কোথাও লুকিয়ে আছে কিনা তা নিয়ে শেষ নেই গবেষণারও, যেগুলোর চাঞ্চল্যকর নানা তথ্যে ভরপুর বৈজ্ঞানিক সাময়িকীগুলো। সৌরজগতের বাইরে সম্ভাব্য প্রাণের অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীদের নতুন তথ্যে আবারও জোরালো হয়েছে এলিয়েনের অস্তিত্ব নিয়ে তর্ক বিতর্ক। বিজ্ঞানীরা বলছেন, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ নামক শক্তিশালী টেলিস্কোপ দিয়ে ভিনগ্রহের বায়ুমণ্ডলের সন্ধান মিলেছে কিছু গ্যাসের কেমিক্যাল ফিঙ্গারপ্রিন্টস। আশ্চর্যের বিষয় হলো, এই গ্যাসগুলো কেবল পৃথিবীতেই জৈবিক ক্রিয়াতে উৎপন্ন সম্ভব। আমরা একটি এক্সোপ্ল্যানেটের সম্ভাব্য জৈবিক ক্রিয়াকলাপের সন্ধান পেয়েছি। ডিএমএস বা ডিএমডিএস, যে 2টি বায়ো সিগনেচার অণুর চিহ্ন পাওয়া গেছে, তা এলিয়েন প্ল্যানেটের অস্তিত্বের শক্তিশালী ইঙ্গিত দিচ্ছে। ভিন গ্রহের বায়ুমণ্ডলে বায়ো সিগনেচার শনাক্ত করা বর্তমান প্রযুক্তি দিয়ে সম্ভব। K218b নামক বহির্গ্রহটির বায়ুমণ্ডলে পাওয়া গেছে ডাইমিথাইল সালফাইড বা ডিএমএস এবং ডাইমিথাইল ডাইসালফাইড বা ডিএমডিএস।
যা কেবল পৃথিবীতে বসবাসরত জীবিত প্রাণী, বিশেষ করে সামুদ্রিক ফাইকোপ্লাঙ্কটন অথবা শৈবাল তৈরি করতে পারে। K2-18b কে বিবেচনা করা হচ্ছে সম্ভাব্য হাইসিয়ান গ্রহ হিসেবে, যার অর্থ সেখানে পানি এবং হাইড্রোজেন সমৃদ্ধ বায়ুমণ্ডল থাকতে পারে। গবেষণার আলামত একটি হাইসিয়ান গ্রহের উপস্থিতির জানান দিচ্ছে। সত্যি হলে সেখানে প্রাণের অস্তিত্ব আছে এবং এই অর্জন হবে অবিস্মরণীয়। তবে নিশ্চিত করে ঘোষণা এখনো করছি না, বিকল্প আলোচনার পথও খোলা রাখছি। সম্ভাব্য হাইসিয়ান এক্সোপ্ল্যানেটে প্রাপ্ত ডিএমএস ও ডিএমডিএস এর পরিমাণ 99.7%, অর্থাৎ 0.3% সম্ভাবনা এখনও আছে যে পুরো ব্যাপারটি একটি পরিসংখ্যানগত বিভ্রান্তি। 1990-এর দশক থেকে শুরু করে আজ পর্যন্ত প্রায় 5800 এক্সোপ্ল্যানেট আবিষ্কৃত হয়েছে, যার মাঝে বেশ কিছু হাইসিয়ান ওয়ার্ল্ড আছে বলে ধারণা বৈজ্ঞানিকদের। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। হোয়াইট হাউসের এক বিবৃতির জেরে চীনের উপর মার্কিন শুল্ক আরোপ নিয়ে ছড়িয়েছে বিভ্রান্তি। তাদের ওয়েবসাইটে প্রকাশিত ফ্যাক্ট শিটে ট্যারিফের পরিমাণ সর্বোচ্চ 245% উল্লেখ করা হয়েছে। তবে বাস্তবতা হচ্ছে সবশেষ রেসিপ্রোকাল ট্যারিফের পর বেইজিংয়ের উপর নতুন করে কোনো শুল্কের খরচ চাপায়নি ওয়াশিংটন। নির্দিষ্ট কিছু পণ্যে আগে থেকেই শতভাগ পর্যন্ত শুল্ক দিতে হচ্ছে চীনকে। ডোনাল্ড ট্রাম্প 145% বাড়ানোর পর যা দাঁড়িয়েছে 245-এ। পাল্টাপাল্টি শুল্ক আরোপের জেরে এখন বাণিজ্য যুদ্ধ চলছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। অন্য সব দেশের উপর আরোপিত রেসিপ্রোকাল শুল্ক স্থগিত করলেও চীনের ক্ষেত্রে সেটি উল্টো বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে বেইজিংও নিচ্ছে পাল্টা পদক্ষেপ। ফেন্টানিল ইস্যুতে 20% বাড়ানোর পর চীনের উপর বর্ধিত রেসিপ্রোকাল ট্যারিফ ধার্য করা হয় 125%। অর্থাৎ এবার ক্ষমতায় এসেই বেইজিংয়ের পণ্যের শুল্ক 145% বাড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার ট্যারিফ ইস্যুতে এক বিবৃতি দিয়ে নতুন করে উত্তেজনা ছড়ায় হোয়াইট হাউস। তাদের প্রকাশিত ফ্যাক্ট শিটে বলা হয়, চীনের উপর আরোপিত মার্কিন শুল্ক এখন সর্বোচ্চ 245%। এই দাবির পক্ষে বিস্তারিত উল্লেখ না করায় ছড়ায় বিভ্রান্তি। এক লাফে ট্যারিফ 100% বাড়ানো হয়েছে ছড়িয়ে পড়ে এমন খবর। হোয়াইট হাউস অবশ্য পরে নিশ্চিত করেছে নতুন করে চীনের উপর আর কোনো শুল্ক চাপানো হয়নি। দেশটির 1974 সালের বাণিজ্য আইনের সেকশন 301-এর আওতায় আগে থেকেই বিভিন্ন পণ্যে 7.5 থেকে 100% পর্যন্ত শুল্ক দিতে হয় চীনকে। অন্যায্য বাণিজ্যের অভিযোগে এসব ট্যারিফ ধার্য করা হয়েছিল। ফলে বাড়তি 145% ধরলে কিছু কিছু পণ্যে মোট ট্যারিফ দাঁড়ায় 245%। নতুন ও পুরনো মিলিয়ে চীনকে এখন সবচেয়ে বেশি 245% শুল্ক দিতে হচ্ছে সিরিঞ্জ ও সূচ রপ্তানিতে। লিথিয়াম আয়ন ব্যাটারিতে এই হার 173। যুক্তরাষ্ট্রে সামুদ্রিক প্রাণী স্কুইডে 170 ও উলের সোয়েটার রপ্তানিতে 169% শুল্ক গুনতে হচ্ছে বেজিংকে। খেলনা, প্লাস্টিকের থালাবাসন সহ আরও বেশ কয়েকটি পণ্যে এখন বড় অঙ্কের ট্যারিফ দিতে হচ্ছে তাদের। অবশ্য সম্প্রতি হোয়াইট হাউস নিশ্চিত করেছে স্মার্টফোন সহ অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য নতুন আরোপিত শুল্কের অন্তর্ভুক্ত নয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। জার্মানিতে এক ডাক্তারের বিরুদ্ধে 15 রোগী মারার অভিযোগে শুরু হয়েছে তোলপাড়। শুধু তাই নয়, প্রমাণ মেটাতে রোগীদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে 40 বছর বয়সী এই জার্মান ডাক্তারের বিরুদ্ধে। 2021-এর সেপ্টেম্বর থেকে 2024-এর জুলাই পর্যন্ত 12 নারী ও 3 জন পুরুষকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। মৃতদের বয়স 25 থেকে 94 বছরের মাঝে। আর এই মর্মান্তিক হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে চেতনানাশক ও পেশি শিথিলকারী ওষুধ। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ওই চিকিৎসক। অর্থ পাচারের অভিযোগে পেরুর সাবেক প্রেসিডেন্ট ওলান্টা হুমালা ও তার স্ত্রী নাদিন হেরোদিয়াকে 15 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। মঙ্গলবার রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন হুমালা। সেখান থেকে সরাসরি তাকে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে রায় শোনার পরই ছেলেকে নিয়ে ব্রাজিলে পালিয়ে যান সাবেক ফার্স্ট লেডি নাদিন। সেখানে নেন রাজনৈতিক আশ্রয়। তাদের বিরুদ্ধে অভিযোগ 2011 সালের নির্বাচনী প্রচারণায় লাতিন আমেরিকা জুড়ে ঘুষ কেলেঙ্কারিতে জড়িত একটি কোম্পানি থেকে প্রায় $30 লাখ অবৈধ অনুদান নিয়েছিলেন তারা। পাশাপাশি 2006 সালের নির্বাচনের সময় ভেনেজুয়েলার তৎকালীন নেতা হুগো শ্যাভেজ সরকার থেকে আরও $2 লাখ গ্রহণের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। কল্পনা থেকে যেন বাস্তবে ধরা দিল বিস্ময়কর এক সামুদ্রিক জীব। অস্তিত্বের খবর জানা গেছে 100 বছর আগে, তবে এরপর আর কোনো সন্ধান মেলেনি।
সম্প্রতি প্রথমবারের মতো ক্যামেরায় ধরা পড়ল কলোসাল স্কুইড। বিজ্ঞানীদের প্রায় 1 শতাব্দীর প্রচেষ্টার পর জীবিত অবস্থায় আটলান্টিক মহাসাগরে ফ্রেমবন্দি করা হয় বিশ্বের সবচেয়ে বড় এবং ভারী অমেরুদণ্ডী প্রাণীটিকে, যা এরই মধ্যে সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। গ্রহের সবচেয়ে বড় ও ভারী অমেরুদণ্ডী প্রাণী, অথচ ধরাছোঁয়ার বাহিরে ছিল প্রায় 1 শতাব্দী। আনুমানিক 100 বছর আগে আবিষ্কৃত হলেও কখনোই ফ্রেমবন্দি করা যায়নি কলোসাল স্কুইডকে। অস্তিত্ব থেকেও যেন পৌরাণিক কোনো জীবের মতোই ছিল কাল্পনিক। অবশেষে অবসান ঘটল দীর্ঘ প্রতীক্ষার। ইতিহাসে প্রথমবারের মতো ক্যামেরাবন্দি হল কলোসাল স্কুইড। দক্ষিণ আটলান্টিকে স্যান্ডউইচ দ্বীপের কাছে সামুদ্রিক তলদেশে ধরা পড়ল জীবটি। এসেক্স বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী ফ্রেমবন্দি করে সামুদ্রিক জীবটিকে, যার আকার ছিল লম্বায় 30 সেন্টিমিটার। আদতে এটি ছিল একটি অপ্রাপ্তবয়স্ক স্কুইড। সমুদ্রের অন্তত 600 মিটার গভীরে দেখা যায় এটিকে। দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় এমন এক বিশেষ যন্ত্রের সাহায্যে অবিস্মরণীয় মুহূর্তটির ভিডিও ধারণ করেছে বিজ্ঞানীরা। এর আগে মৃত অবস্থায় কলোসাল প্রজাতির স্কুইড ধরা পড়লেও এবারই প্রথম জীবিত মানুষের কাছে ধরা দিয়েছে প্রাণীটি। বিশ্লেষকদের মতে দৈর্ঘ্যে প্রায় 23 ফুট পর্যন্ত হতে পারে কলোসাল স্কুইড। ওজনে ছাড়িয়ে যেতে পারে 500 কেজি। রয়েছে 8টি কর্ষিকা, যেগুলো 360 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে। সাধারণত 2 থেকে 12 বছর পর্যন্ত বাঁচতে পারে মলাস্ক পর্বভুক্ত প্রাণীগুলো। স্কুইড প্রজাতির মধ্যে এই জাতকেই সবচেয়ে বড় হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। মজার বিষয় হলো, এই একই অভিযানে বিজ্ঞানীদের হাতে প্রথমবারের মতো ক্যামেরাবন্দি হয়েছে গ্লেসিয়াল গ্লাস প্রজাতির আরও এক স্কুইড। অনিক রহমান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের অ্যালাবামায় মাছ ধরার প্রতিযোগিতা চলাকালে 2টি নৌকার সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন, আহত হয়েছেন বেশ কয়েকজন। বুধবার সকালে লুইস স্মিথ লেকে চলছিল ট্যাকল ওয়্যারহাউস ইনভিটেশনাল প্রতিযোগিতা। এ সময় সংঘর্ষ হয় 2টি নৌকার মাঝে। এতে একটি নৌকায় থাকা 2 জন পানিতে পড়ে যান। উদ্ধারের আগেই পানিতে ডুবে মৃত্যু হয় তাদের। আরেকজন ঘটনাস্থলেই গুরুতর আঘাতে প্রাণ হারান। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। চলছে তদন্ত। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে আয়োজক সংস্থা মেজর লিগ ফিশিং। ইতোমধ্যে বাতিল করা হয়েছে প্রতিযোগিতার শেষ দিনের আয়োজন। লন্ডনে প্রায় 450 বছরের পুরনো ওক গাছ কেটে ফেলায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশ কর্মীরা। উত্তর লন্ডনের একটি স্বনামধন্য পাব চেইন স্বাস্থ্য নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে গাছটি কাটার উদ্যোগ নেয়। এই পাব চেইন পরিচালিত একটি রেস্টুরেন্টের উঠানেই ছিল শতবর্ষী পুরনো এই ওক গাছটি। গাছ কাটার এই ঘটনাকে গুরুতর অপরাধ বলে উল্লেখ করেছে এনফিল্ডের স্থানীয় কাউন্সিল। পুলিশের কাছে দায়ের করা হয়েছে অভিযোগও। ঐতিহাসিক স্থাপনার মতো শতবর্ষী গাছগুলোকে সুরক্ষা দেওয়া উচিত বলে দাবি করেছেন পরিবেশ কর্মীরা। যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল অটো শো 2025। আগামী 18 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত চলবে এই আয়োজন। শুক্রবার থেকে ম্যানহাটনের জ্যাকব জেভিটস কনভেনশন সেন্টারে জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীটি। 1 মিলিয়ন স্কয়ার ফুট জায়গা জুড়ে আয়োজিত এই শোতে প্রদর্শিত হবে বিভিন্ন আধুনিক ও নতুন মডেলের গাড়ি। আয়োজনে লক্ষাধিক দর্শকের উপস্থিতি আশা করছেন আয়োজকরা। এবছর নিউ ইয়র্ক অটো শো উদযাপন করছে এর 125তম বার্ষিকী। 1900 সালে ওল্ড মেডিসন স্কয়ার গার্ডেনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় এই ঐতিহাসিক প্রদর্শনী। বিদেশে পশু পাখি কিংবা বন্যপ্রাণী পাচারের ঘটনা নতুন কিছু নয়। তাই বলে পিঁপড়া পাচার? হ্যাঁ, এমন ঘটনাই হয়েছে কেনিয়ায়। দেশটি থেকে বিশেষ প্রজাতির প্রায় 5000 রানী পিঁপড়া পাচারের চেষ্টা করছিল আন্তর্জাতিক চক্রের সদস্যরা, যেগুলোর ব্যাপক চাহিদা রয়েছে ইউরোপ সহ বিভিন্ন দেশে। প্রতিটি রানী পিঁপড়ার দাম $130-এরও বেশি। আর এই ঘটনায় আটক করা হয়েছে চক্রের 4 সদস্যকে। কেনিয়ার রাজধানী নাইরোবির আদালত প্রাঙ্গণের এ দৃশ্য দেখে চোখ কপালে উঠেছে অনেকেরই। প্রায় 5000 জীবিত পিঁপড়া উদ্ধার করা হয়েছে পাচারকারীদের কাছ থেকে। টিউব আর সিরিঞ্জে ভরে বিদেশে পিঁপড়া পাচারের চেষ্টা করছিল আন্তর্জাতিক এ চক্রটি।
কিন্তু এত কিছু থাকতে পিঁপড়া কেন? কর্তৃপক্ষ বলছে লালচে বাদামি রঙের এই পিঁপড়াগুলো বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন। প্রতিটি রানী পিঁপড়া, স্থানীয়ভাবে পরিচিত জায়ান্ট হারভেস্টার অ্যান্ট নামে। দৈর্ঘ্যে 24 মিলিমিটার সাইজের এই পিঁপড়ার ক্রেতা মূলত ইউরোপের পোকামাকড় সংগ্রহকেরা। বন্যপ্রাণী আইন অনুযায়ী কেনিয়ায় এটি বেচা কেনা নিষেধ। তারপরও প্রতিটি কুইন বা রানী পিঁপড়ার জন্য $130 বেশি খরচ করে থাকেন তারা। রাজধানী নাইরোবিতে চালানটি সহ আটক হয়েছে 4 জন, যাদের মধ্যে 2 জন বেলজিয়ান, 1 জন ভিয়েতনামি ও 1 জন কেনিয়ান নাগরিক। অ্যান্ট গ্যাং নামের আন্তর্জাতিক পাচার চক্রের সদস্য তারা। এটি একটি সংগঠিত চক্র। জড়িত 4 জনই আদালতে দোষ স্বীকার করেছেন। বুধবার আদালতে তাদের সাজা ঘোষণা করা হবে। আমরা আইন ভাঙতে চাইনি, ভুল করেছি, কিন্তু আমি নিজেকে অপরাধী মনে করি না। তবুও শাস্তি মেনে নিচ্ছি। শখের বশেই অনেকে এসব পিঁপড়াকে রাখেন ফার্মিকারিয়াম বা এক ধরনের কাচের ঘরে। অনেকটা মানব সমাজের মতোই এ ঘরে তৈরি হয় পিঁপড়ার বসতি। একটি রানী পিঁপড়াকে কেন্দ্র করে গড়ে ওঠে গোটা একটি কলোনি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে, আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।